all my students of class 12 তো তোমাদের প্রথম যে প্রো স্পিচটি আছে দ্য রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট। ওকে, দ্য আইজ হ্যাবিট, এই দ্য আইজ হ্যাবিটটা যে টেক্সটটি, সেই টেক্সটটি প্রথমে তোমাদের টাইটেল সম্পর্কে দু একটি কথা বলা উচিত বা বলা প্রয়োজনীয়। দ্য আইজ, আইজ মানে কি আমরা জানি হচ্ছে চোখ, ঠিক? তো আইজের ফাংশনটা কি আছে না, আইজ ফাংশন টু সি, টু ওয়াচ অ্যান্ড অলসো টু নোটিস। সো এখানে এই আইজ মানে কি দেখা বা লক্ষ্য করা। আরও যদি কিছু মিনিং থেকে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব সেখানে। আর ইট বলতে এখানে কাকে বোঝানো হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু প্রথমেই আলোকপাত করার চেষ্টা করছি। তো ইট বলতে কি, এখানে কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি ইট মানে আমরা বুঝি যে ইট মিনস হচ্ছে জড় বস্তু বা জড় পদার্থ বা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাকেই ইট বলা হয়। কিন্তু এখানে ইট বলতে কি, আসলে কাকে বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি যে ব্যাকগ্রাউন্ড আমরা একটু আলোচনা করি তাহলে দেখবো রাস্কিন বন্ড যিনি কিন্তু ছিলেন অন্ধ, লেখক কিন্তু অন্ধ, নিজেই অন্ধ ছিলেন, ব্লাইন্ড ছিলেন, কিন্তু তিনি একটা ট্রেনে সওয়ার হয়েছিলেন, বা এটা একটা বলা যায় রাদার দ্যান টু সে দ্যাট ইটস আ টেল অফ এ জার্নি। এটা একটা ভ্রমণ কাহিনী বা ভ্রমণের চলার পথের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটা কি আমাদের সঙ্গে তিনি শেয়ার করছেন। সেখানে তিনি কি কি দেখেছেন, মানে রাস্কিন বন্ড এখানে অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি যে তিনি হচ্ছেন দ্য ওরশিপার অফ বিউটি, অর্থাৎ তিনি সৌন্দর্যের পূজারী। এই সৌন্দর্যের পূজারী, সে সব কিছুর মধ্যেই সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করে এবং সেই কারণেই অনুসন্ধান করতে গিয়ে তিনি ট্রেনের যাত্রাকালীন তার যে অভিজ্ঞতা সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো সেই যাত্রাকালীন তার সঙ্গে পরিচয় হয় আর একজন মেয়ে, সেও কিন্তু অন্ধ ছিল। সেই জন্য ইট বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ ওখানে সেই অন্ধ মেয়েটির কথাও হয়তো বোঝানো হতে পারে বা দেখা যেতে পারে এই দৃষ্টিশক্তি আমরা যেটা বললাম, সেই দৃষ্টিশক্তি কিসের হতে পারে? দৃষ্টিশক্তি আমরা যেমন চোখের দৃষ্টিশক্তি তেমন হতে পারে, আর একটা শক্তি আছে সেটা হচ্ছে মনের দৃষ্টিশক্তি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মানসিক শক্তি। সেই মানসিক শক্তি দিয়েও কিন্তু অনেক কিছু দেখা না গেলেও সেগুলো কি করা যায়, উপলব্ধি করে সেটা দেখার মতো করে উপলব্ধি করা হয়। সেই জন্য এখানে এই টেক্সটার নাম দেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট, যে চোখ দুটি আছে তার রাইটারকে নাম রাস্কিন বন্ড। আমরা এই যে টেক্সটটি, এই টেক্সটটিকে আরও আমরা অন্য নামে পরিচিত বা সুপরিচিত, সেটা হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন, এই নামেও আমরা একে পরিচয় ঘটাতে পারি। আর কি আছে? অ্যান্ড দ্য আইজ আর নট দেয়ার, এটাও কিন্তু এই টেক্সটের আর একটা নাম কিন্তু হতে পারে। অ্যান্ড ইট ইজ অরিজিনালি পাবলিশড, এটা প্রকৃতপক্ষে প্রকাশিত হয়েছিল ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, সমসাময়িক ইংরাজি যে ছোট গল্প, সেই ছোট গল্পের মধ্যে কালেকশন অফ শর্ট স্টোরিজ, সেটা কিন্তু অবশ্যই ছোট গল্পেরই আর কি সমূহ। দ্য আইজ অফ হার্ট অর মাইন্ড, যে কথা বলছিলাম আমরা, মনের চোখ, ঠিক আছে, বা হৃদয়ের চোখ, সেই চোখ দিয়েই এখানে লেখক কিন্তু তার যাত্রাপথে তিনি সব কিছু দেখার চেষ্টা করেছেন এবং বলা যায় তিনি যে অন্ধ, সেই অন্ধত্বকে এক কথায় সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে অন্ধত্ব যেন প্রকাশিত না হয় এবং সেই জন্য অন্ধত্বকে লুকানোর কিছুটা চেষ্টা করেছেন তিনি, এবং বলা যায় তিনি পূর্ণভাবেই সফল হয়েছেন তার কথার মাধ্যমে। কিছু বাকচাতুরতা আছে বা কিছু এখানে বাক্যের কিছু চাতুর্যতা আছে, সেগুলো ব্যবহার করেছেন তিনি, আমরা পড়তে গেলে বুঝতে পারবো। সো অ্যাট ফার্স্ট অ্যাবাউট দ্য রাইটার, আমরা লেখক সম্পর্কে কিছু কথা, দু একটা কথা একটু জেনে নিই। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন 1934, 1934 খ্রিস্টাব্দে রাস্কিন বন্ডের জন্ম হয়। ইজ অ্যান ইন্ডিয়ান অথর অর অফ ব্রিটিশ ডিসেন্ট, তিনি সেই ব্রিটিশের সময়কালীন সেখানকার তিনি একজন ভারতীয় লেখক। ইন 1992, 1992 খ্রিস্টাব্দে হি রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন ফর হিজ শর্ট স্টোরি কালেকশন, তার ছোট গল্প লেখার জন্য। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহা, দেহাতে আমাদের গাছগুলো বেড়ে উঠছে। এই দেহা কথাটা কেন বলেছেন? কারণ লেখক তিনি থাকতেন কার সাথে না, তার দাদুর সাথে থাকতেন। কোথায়? দেহা। দেহা একটা দুন, দুন মানে হচ্ছে উপত্যকা, সেই উপত্যকা এলাকা বা ভ্যালি এরিয়াস, সেখানে থাকতেন। সেখানে পাহাড়ি এলাকা, সেখানে গাছের প্রচুর বিন্যাস আছে এবং তার মধ্যেই তিনি বড় হয়েছেন। সেখানকার একটা অভূতপূর্ব অভিজ্ঞতা
বিশেষত্বটা তার মধ্যে রয়েছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 1999। 1999 খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী এই পুরস্কারে তিনি ভূষিত হন ফর কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। কিসের জন্য? তার অবদান সাহিত্য, শিশু সাহিত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য। হি নাও লিভস ইন, তিনি এখন কোথায় বাস করেন? না ইন ল্যান্ডর নিয়ার মুসৌরি। মুসৌরির কাছে ল্যান্ডর বলে একটা শহর আছে, সেখানে তিনি থাকেন বা এখন থাকেন। সো আমরা শুরু করছি আজকের টেক্সট, দ্য আইস হ্যাভ ইট। আই হ্যাড দ্য ট্রেন টু মাইসেলফ আপ টু রোহানা। বলছে আমার একটা ট্রেন কম্পার্টমেন্টে আমি উঠেছিলাম, ট্রেনের কামরাতে উঠেছিলাম, টু মাইসেলফ নিজেই উঠেছিলাম। যাবো কোন পর্যন্ত? না আপ টু রোহানা, রোহানা পর্যন্ত যাবে। এই রোহানা জায়গাটা কোথায় সেটা একটু নিয়ে আলোচনা করা যাক। একটা উত্তর প্রদেশ বা ইউপিতে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ আ লেস পপুলেটেড প্লাস, সেটা বলা যায় খুব জনবসতি বহুল নয়, জনবসতি এক কথায় খুব অল্প জনবসতিপূর্ণ এলাকা, সেখানে স্বল্প। দেন আ গার্ল গট ইন, ঠিক তখনই সেই ট্রেনের কামরাতে উঠলেন একটা মেয়ে। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি তাকে সি অফ করতে এসেছিল বা স অফ করতে এসেছিল, তাকে বা এক কথায় ড্রপ করতে এসেছিল, প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার পিতা মাতা ছিল, এটা তিনি অনুমান করে নিয়েছেন। বাট ওয়াই? কিভাবে তিনি, কেন, কিভাবে উপভোগ করলেন তিনি বা অনুভব করলেন তিনি? তিনি অনুভব করলেন কিসের দ্বারা? মনের শক্তি দ্বারা। অর্থাৎ কিছু কথা সেখানে বলেছিল তাদের সেই দম্পতির কথাবার্তা দ্বারা। দে সিম ভেরি অ্যাংজাস, তাদেরকে না খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল অ্যাবাউট হার কমফোর্ট। অর্থাৎ সেই মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে, মানে ট্রেনে সে জার্নি করছে, হয়তো বা ফার্স্ট টাইম জার্নি করতে পারে, ঠিক আছে, সেই জন্য তার স্বাচ্ছন্দ্য নিয়ে বা পরিষ্কার কথা, প্রতিটা অভিভাবিকা, আমি বাবা মা বলছি না কারণ এখানে প্রমাণ নেই কোনো, সে বাবা মা কিন্তু মনে করে নেওয়া হচ্ছে সম্ভবত সে তার বাবা মা, তার অভিভাবিকা হিসেবে প্রত্যেকটা সন্তানের জন্যই চিন্তা থাকে প্রতিটা পিতামাতার, সেই জন্য সেই কমফোর্ট নিয়ে বা তার স্বাচ্ছন্দ্য নিয়ে সেখানে তাদের একটু চিন্তা ছিল, তাই বলছে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন। এবং সেই মেয়েটিকে সে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কি করছিল? ইনস্ট্রাকশন দিচ্ছিল বা এক কথায় নির্দেশনা দিচ্ছিল অ্যাজ টু ওয়্যার টু গিভ হার থিংস, কোথায় তার জিনিসগুলোকে রাখবে, পেন্সিল লাগেজ সেগুলোকে রাখবে। ওয়েন নট টু লিন আউট ফর অফ উইন্ডোজ, কখন সে জানলা দিয়ে ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে আগন্তুকদের সঙ্গে কথা যেন এড়িয়ে যাবে। আগন্তুক মানে কি? বা অচেনা ব্যক্তি, তাদের সঙ্গে কথা এড়িয়ে যাবে বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করবে না, এড়িয়ে যাবে কিভাবে কথাবার্তা, এই নিয়েই তাদের মধ্যে কি হচ্ছিল? না আলোচনা চলছিল। যাই হোক, তাহলে 3টে পয়েন্ট এখানে ক্লিয়ার করে দিয়েছেন তার বাবা মা কি তাকে সাবধান হয়ে থাকার জন্য, যে কোথায় জিনিসপত্র হ্যাড টু কিপ হার থিংস, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা থেকে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে যত অচেনা ব্যক্তি আছে তাদের সঙ্গে কথা এড়িয়ে চলবে সে। ওকে, সো দে কল দেয়ার গুড বাইজ। এই কথা বলার পরেই তারা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করলো স্টেশন থেকে, মানে যাত্রা তাদের শুরু হলো। I was totally blind at that time, or at the time, লেখক বলছেন আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। My eyes only sensitive, একমাত্র আমার চোখ খুব সংবেদনশীল ছিল কিসের জন্য? টু লাইট অ্যান্ড ডার্কনেস। তোমরা জানো যে যারা অন্ধ হয় তাদের হয়তো পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যায় ঠিকই, কিন্তু তার যে শক্তিটা সেটা কিন্তু অন্য ইন্দ্রিয়তে কিন্তু পরিচালিত হয়। তো যাই হোক, তারও পরিচালিত হয়েছিল, তাই সে বলা যায় যে সেন্সিটিভ ছিল, মানে সংবেদনশীল ছিল। অর্থাৎ আলো কখন জ্বলছে, কখন অফ হচ্ছে বা অন্ধকার কখন হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু সে সেন্সিটিভ ছিল, মানে বুঝতে পারছিল এক কথায়। I was unable to tell, বলছে আমি বলতে অক্ষম ছিলাম what the girl looked like, মেয়েটি কেমন দেখতে ছিল। বাট আই নিউ, কিন্তু আমি জেনেছিলাম কি না, she wore slippers, সে পায়ে চটি জোড়া পরেছিল বা ওই ধরনের জুতো জোড়া সে পরেছিল। কিভাবে জানলো? সে তো দেখতে পায় না। কিভাবে না, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপ, কিভাবে সেগুলো পায়ে বাড়ি খাচ্ছিল বা আঘাত করছিল সেই চটি জোড়া, সেই শব্দের জন্য স্ল্যাপ এগেনস্ট হার হিলস, অর্থাৎ তার গোড়ালিতে আঘাত খাচ্ছিল, সেইটা দিয়েই সে কি করেছে? বুঝতে পেরেছে যে আসলে তার পায়ে যে জুতোটা পরা ছিল সেটা আসলে চটি জোড়া। যাই হোক, কতটা নিখুঁত দর্শন আর কি। যাই হোক, ইট উড টেক মি সাম টাইম, বলছে এটা আমাকে কিছুটা সময় নিল টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, কেমন দেখতে সেটা আবিষ্কার করতে কিছুটা সময় গেল। কিভাবে না, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো বা আমি আবার ভেবেছিলাম যে আমি কখনোই তা কেমন দেখতে তাকে আবিষ্কার করতে পারবো না। কিভাবে সেটা ব্যাখ্যা করছেন তিনি পরে।
বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু বলছে আমি তার কণ্ঠস্বরে, সেই কণ্ঠস্বরকে আমি কি করলাম, আমি পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং কি পছন্দ করেছিলাম না, সাউন্ড অফ হার স্লিপার্স, অর্থাৎ কিনা তার চটি জোড়ার যে শব্দ সেটাও সে পছন্দ করেছিল। আমি আগেই বলে দিয়েছি যে তোমাদের কাছে যে অদ্ভুত লাগতে পারে এই কথাটা, কিন্তু না, লেখক হচ্ছেন সৌন্দর্যের পূজারী, সুতরাং যেখানে সেই সাউন্ডটার হয়তো রিদিম ছিল বা একটা ছন্দ ছিল, সেই জন্য কিন্তু সেই শব্দটাকে সে কি করেছে না, এক কথায় বলা যায় যে পছন্দ করেছে আর কি, সেই জুতোর যে শব্দটা, সেই শব্দ। সো কি বলছে এবার, সে তখন কিছু প্রথম তাকে প্রশ্ন করছে, হ্যাঁ সে তো আছে না, সেই জন্য তাকে প্রশ্ন করছে বা তার মানসিক পরিস্থিতি জানার চেষ্টা করছে। আরে গোয়িং অন দ্য ওয়ে টু দিরা, আচ্ছা আপনি কি পুরো পথটা দেরাতে যাবেন, লেখক প্রশ্ন করলেন মেয়েটিকে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস হ্যাজ স্টার্টেড হার্ড। লেখক বলছেন আমি নিজেকে কি করলাম, একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে একটু সেই কামরারই, সেই ট্রেনের কামরারই একটু অন্ধকার জায়গাতে আমি নিজেকে সরিয়ে নিলাম। কেন না, বিকজ মাই ভয়েস হ্যাজ স্টার্টেড হার্ড, আমার কণ্ঠস্বর শুনে সে একটু স্টার্টেল করছিল বা বলা যায় কাঁপছিল, মানে ভয়তে, আগন্তুক ব্যক্তি সে কথা বলতে বারণ করে দিয়েছে, সেই জন্য সে ভয়তে কাঁপছিল যে হয়তো বা তার কোনো ক্ষতি হতে পারে, সেই জন্য যাই হোক স্টার্টেল হার্ট তাকে মানে সেই জন্য তাকে ভয় পাইয়ে দিয়েছিল তার কণ্ঠস্বর, সেই জন্য লেখক কি করলেন, নিজেকে দূরে একটু সরিয়ে নিলেন, সেই জন্য বলছে বিকজ স্টার্টেল হার্ট। সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সে, তখন সে কি করলো, একটু ছোট্ট এক্সক্লামেশন দিল, মানে একটু অবাক হলো বা একটু মানে ভঙ্গিমা দিল, এমন ভঙ্গিমা দিল যেন সে অবাক হয়ে গেল। অ্যান্ড সে, এবং বললো, কি বললো, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি তো এখানে কাউকে চিনি না বা আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে দেরাতে যাবে কিনা, সে বলছে আমি কাউকে চিনি না বা জানি না, অর্থাৎ সে চাইছে না ইন্টেনশনালি সে লেখকের সাথে এক কথায় কথা বলতে, সেই জন্য সে রাজি ছিল না, সেজন্য বলছে ওয়েল ইট অফেন হ্যাপেন্স, বলছে হ্যাঁ ঠিক আছে, এটা প্রায়শই ঘটে দ্যাট পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত মানুষজন তাদের ভালো দৃষ্টিশক্তি থাকে, ফেল টু সি, তারা ব্যর্থ হয় দেখতে, হোয়াট ইজ দ্য রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে সেটা তারা দেখতে ব্যর্থ হয়। অর্থাৎ কিনা চোখ থাকলেও হয়তো বা চোখ দিয়ে ভালো জিনিসটাকে দেখেও সে হয়তো উপলব্ধি করতে পারে না, বা সেই সময় সে বুঝতে পারে না বা দেখতে পারে না, বা তাকে অবহেলা করে, লেখক বলতে চাইছে। অর্থাৎ কিনা সে নিজেকে প্রতিপন্ন করতে চাইছে যে সে তার কোনো ক্ষতি করতে চাইছে না, আসলে সে তার ওয়েল উইশার, সে তার শুভাকাঙ্ক্ষী, সুতরাং তার কোনো ভয় নেই, এই অভয়টাই প্রদান করতে চাইছে এখানে লেখক তাকে। They have too much to take in, I suppose. কি বলছে, they have too much to take in, I suppose, আমার মনে হলো যে তারা খুবই, মানে এক কথা খুবই কি করে প্রবেশ করে, whereas people who cannot see, বলছে যেখানে মানুষজন কি করতে পারে না, দেখতে পারে না, or see very little, অথবা যদিও কিছু দেখে খুব কম কিছু দেখে, have to take in only the essentials, তারা কি করে শুধুমাত্র প্রয়োজনীয় যা তাই সব কিছু কি করে তারা দেখে। whatever registers most terribly on their remaining senses, এবং তাদের রেজিস্টার্স, অর্থাৎ কিনা বলা যায় তাদের মধ্যে যে এক কথায় সঞ্চিত জ্ঞান থাকে, সেই সঞ্চিত জ্ঞান দিয়েই তারা কি করতে থাকে, সেখানে দেখতে থাকে, এক কথায় বলা যায় এখানে। সো দেখা যায় তখন আই সেড, আবার লেখক বলছেন আই ডিড নট সি ইউ আইদার, আমি তো আপনাকে দেখতে পাচ্ছিলাম না, বাট আই হিয়ার্ড ইউ কামিং, আমি আপনাকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমি শুনেছি যে আপনি, আপনার শোনার বা আগমনের শব্দটা আমি শুনেছি। সত্যি কথাটা কিন্তু লেখক বলে দিয়েছে, সে কিন্তু দেখতে পায় না, সে কিন্তু এখানে তাকে কোশ্চেন করেছিল আগে ঠিকই, তখন মেয়ে কি বললো যে কি আসলে তার মানে তাকে লক্ষ্য করেনি, এটাই মেয়েটি কিন্তু বুঝতে পেরেছে। মেয়েটি বুঝতে পারেনি যে সে কিন্তু দেখতে পায় না। I wondered if I would be able to prevent her from discovery, বলছে আমি অবাক হয়ে গেলাম, if I would be able to prevent, যে আমি সক্ষম হব এটা রুখতে, আর তাকে from discovering that I was blind, যেটা আবিষ্কার করতে যে আমি ছিলাম অন্ধ। তারে কি, অর্থাৎ কিনা সে তাকে এমনভাবে কথা বলছিল যে যাতে কিনা সে কি করতে পারে, সে তাকে প্রতিহত করতে পারে যে সে অন্ধ, সেটা যেন প্রকাশিত না হয়। সো প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, তাই কি করলাম, আমার যে সিটটা ছিল বা জায়গাটা ছিল, যেটা সরবরাহ ছিল, মানে যেটার জন্য সে টিকিট কেটেছিল, সেই সিটে গিয়ে সে বসলো। আই থট, আমি ভাবলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট, অর্থাৎ ভাবলাম যেটা খুব একটা বেশি কি নয়, কষ্টকর নয়। যাই হোক, দ্য গার্ল সে, ঠিক তারপরেই মেয়েটি বললো আই এম গেটিং অফ এট সাহারানপুর, আমি সাহারানপুরেই নেমে যাব। তাহলে মেয়েটি এতক্ষণ পরে অভয় পেল যে না, এই লোকটির সাথে কথা বলা যেতে পারে, সেই জন্য অভয় পেয়ে সে তার কথাবার্তায় অভয় পেয়ে সে কি করলো, তাকে বললো না আই এম গেটিং অফ এট সাহারানপুর, অর্থাৎ আমি সাহারানপুরে নেমে যাব।
মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, অর্থাৎ আমার কাকি সেখানে কি করবে না আমার সঙ্গে কি করবে না দেখা করবে বা এক কথায় সাক্ষাৎ করবে। তাহলে আমরা জানতে পারলাম যে মেয়েটি কোথায় যাচ্ছে এবং কে তাকে সেখান থেকে পিক আপ করবে বা তাকে সেখানে তুলে মানে তার সঙ্গে দেখা করে তাকে নিয়ে যাবে, এইটুকু আমরা জানতে পারলাম। তাহলে আমরা আজকের এই ক্লাসে, এই ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে লেখকের সঙ্গে সেই মেয়েটির কতটা কথোপকথন হয়েছে এবং তাদের মধ্যে একটা ইন্ট্রোডাকশন পার্ট চালু হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আবার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের এই ভিডিওটি তোমরা সবাই লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো, তোমাদের বুঝতে অসুবিধা হলে সেখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো এবং অবশ্যই তোমরা সেটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা এবং অবশ্যই বেল আইকনটি তোমরা কোনায় বাজিয়ে দেবে যাতে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা পরপর তোমরা পেতে পারো। ওকে।